সকালে বিছানা থেকে উঠেছি, তার আগে মা পিঠে সেঁক দিয়েছে। আর দিকে খাবার আয়োজন কি মুড়ি আর সঙ্গে আছে শাক ভাজা। আর এই যে খেজুরের প্যাকেট আছে, এখান থেকে দুটো খেজুর নিয়ে খেলাম। বাবা প্যাকেটটা কেটেছে, বলছে খেজুর খেতে সকালবেলা খেলাম। আর ওইদিকে মা বসছেন, মা যাবেন মাঠে। মা খেয়েছ? মা আছে কলা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে, আর আমি মুড়ি খাবো। মুড়ি খাওয়া শেষ হলে মা আমাকে মোটামুটি শুইয়ে যাবে একটু মাঠের দিকে কচুরি বানা। বাবা কোথায় গেছে গো? বাবা তো কচুরি বানা আনতে গেছে। খালে বাসা ফেলতে গেছে। আচ্ছা, বা খালে বাসা ফেলতে গেছে। আর মুড়িতে আমি জল দিয়ে দিচ্ছি। আর আমাদের ঘরে যে ফোলা ফোলা মুড়ি জল দিয়ে দেওয়া মানেই চিপসে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, সকালের টিফিন, তারপর দেখা যাবে। সুন্দরী ভালো হবে, দেখা দেখি। সে গাল পাটি দেখি বুঝতে পারেন। ও ফোনাকা, তুমি তো অভিজ্ঞতা মানুষ, বয়স্ক মানুষ। আচ্ছা দেখ, টিকা সুন্দরী ভালো হবে গো। কত করে দাদু? 30 হবে নি? 250 কোটা হবে। ভালো বাছা বাছা বাছা, ভালো ভালো বাছা, বুড়ো বুড়ো বাছা। আর নিচে আছে, নিচে বুড়ো আছে, নিচে বুড়ো আছে, বুড়ো আছে। আচ্ছা এই ধারটা বুড়োটা, হাত তো এটা, তার নিচেরটা বুড়ো নেই। ভালো আছে না? ভালো নেই এটা, ভালোটা এটা সেটা সে বোটা দন 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 সেটা দন, সে বোটা দন সেটা অবস্থা না, না সেটা অবস্থা খারাপ, সেটা দন। মা চকচকে দেখি তো, মা ছোট ছোট লবণ চাপ একটু ভালো দেখিল। 30 টাকা, 35 টাকা, 40 টাকা, যেরকম নিতে পারেন। দীঘা সুন্দরী কতলা? দীঘা 30 টাকা 250। হিসে 250 ও হবে নাকি? আর কত? তাই না? দীঘা সুন্দরী ভাই মাসিরা এসছেন আজকে আমাকে দেখা করতে, আমার ভিডিও দেখেন আর আমাকে আশীর্বাদ করলেন। আমার সত্যি ভিডিও দেখা হয় আমার? হ্যাঁ, আপনার ভিডিও আমরা খুব দেখি। আমরা এগরার বাসী, আমরা এগরাতেই থাকা হয়। এবার দাদার ভিডিও দেখি, আমি সবসময় দেখি। আপনারা যে এসছেন আমার কাছে আমার খুব ভালো লাগছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, লাস্ট কিছুদিন ধরে এই তো আমি অসুস্থ, বিছানায় শয্যাশায়ী। এবার অনেককে দেখছি, অনেক যারা কাছের মানুষ, ভালো মানুষ, পরিচিত মানুষ, তারাও যেন আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু আজকের ডেটে এত মানুষ আমাকে দূর থেকে দেখা করতে আসছে, কোথায় বেলদা, কোথায় নাচিন্দা, এত মানুষ ভালোবাসা দিচ্ছে। তারপরে তো সোশ্যাল মিডিয়ায় কমেন্টও করছেন সবাই। মানে আমি মানে ভাবতে পারছি না যে এত মানুষ আমাকে কোনোদিন ভালোবাসা দিবে। আমাকে এখনও গ্রামের অর্ধেক মানুষ হয়তো চেনে না, কারণ আমি 2006 মাধ্যমিক দেওয়ার পরেই আমি চলে গেছিলাম দিল্লি চলে গেছিলাম। মানে আমাদের এই যে ঘরটা, এই ঘরটা একটা ইন্দিরা বিকাশ নয়, ওই এমএলএ কোটার একটা টাকা পেয়ে মানে কোনোরকম 4টা পিলার তুলে দুদিকে দেয়াল ছিল। আমার ভিডিও দেখেন আমেরিকার একজন দিদি, উনি আমার বাড়িতে এসেছিলেন, উনি টাকা দিয়ে হেল্প করতে এই বছরই দুদিকে দেওয়াল করে প্লাস্টার করা হয়েছে। তারপরে আমাদের ঘরে সাবমার্সিবলটা বসানো হয়েছে, অস্ট্রেলিয়া থেকে একজন দাদা হেল্প করেছিলেন বলে সাবমার্সিবল বসানো হয়েছে। এইগুলো অনেক মানুষের সহ্য হচ্ছে না, আমরা ভালো থাকছিলাম তো এই কারণে। ও মা জল দাও দিদিদের, মাসিদের জল, না না জল দাও মা, একটু জল দাও। এসছেন যে আশীর্বাদ করুন যেন ভালো হয়ে যেতে পারি। মন খুলে আশীর্বাদ করি, ভগবান আপনাকে অতি শীঘ্রই সুস্থ করে দেখ, মাতা রানী করে খুব ফুলে ফালে থাকেন আপনি। আমরা মন খুলে আশীর্বাদ করি। আমরা হিজরা বিহন্নলা সমাজ থেকে আপনার জন্য খুব আশীর্বাদ রইল। ভগবান আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, অতি শীঘ্রই আপনি সুস্থ হয়ে যান। মন খুলে আশীর্বাদ করি। সোশ্যাল মিডিয়াতে তো প্রতিনিয়ত দেখি আপনাদের নিয়ে বিভিন্ন রকম ঝামেলা হয়। অনেক মানুষ আছে যারা কিছু মানুষের জন্য, আপনাদের মতো কিছু মানুষের জন্য বিভিন্নভাবে সমস্যায় পড়েন। কিন্তু আবার কিছু মানুষ আছে, আমিও তো মানে 2006 থেকে বিভিন্ন জায়গা যাচ্ছি, তো ট্রেনে বাসে অনেক মানুষের সঙ্গে দেখা হয়। এত মানুষ ভালো থাকে, আমি বললে ওনাদের যে আমি তো ডাক্তার দেখিয়ে আসছি এরকম অসুস্থ, তারা এমনিই আশীর্বাদ করে, বিশেষ করে মানে এটা ভাল লাগে। তো এই যে মানে ছুটে এসছেন আমাকে দেখার জন্য, সত্যি
মন থেকে খুব ভালোবাসা, ভালো মানে আমি ভালো আপনার লাগে। ঘরটা চিনতে পারিনি সেই দিন। আপনার ওই যে বালিকাইতে একজন দাদা থাকে, সে ব্লগ ভিডিও করতে করতে আসছিল, তখন আপনার বাড়িটা আর কি আমি দেখেছি, কিন্তু কোন জায়গায় যে আপনি থাকেন সেটার আমি জানি না। তো আচ্ছা। আমাদের ড্রাইভার দাদা সে বলল যে এখানে নাকি সুজিত তার ঘর। তো আমি আচ্ছা। ভাবলাম যে আসছি যখন, তাহলে তার সাথে একটু দেখাই করে যাই, Thank মন you. খুলে আশীর্বাদও করে যাই, আচ্ছা, সেজন্য আসা। যাক, ঠিক আছে। ভগবান করে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা মন খুলে আশীর্বাদ করি আপনার জন্য। আচ্ছা। না না, একটু জল বাড়িতে এলে, গৃহস্থের বাড়িতে এলে একটু জল না খেয়ে গেলে গৃহস্থের অপমান হয়। কষ্ট করার দরকার ছিল বলো তো? আমাদের কোনো কষ্ট নেই, কষ্ট হলেও কি করবো, এলে ভালো লাগে, এলে ভালোই লাগে। এই যে এলে আমার ছেলের একটু মনটা ভালো লাগবে। নাহলে শুয়ে আছিস একা আমরাও আসছি, আমাদেরও খুব ভালো লাগলো, দাদার সাথে দেখা করতে পারলাম। না না ঠিক আছে। ঠিক আছে, পান খাবে, খাও, আমার ঘরে খাও। পান আমি খাই না সবসময়, আচ্ছা। একটু ঘরে থাকি তখন পান খাই, বাইরে এসে এতটা পান খাওয়া হয় না। আচ্ছা, আপনাদের এখানে এসেও ভালো লাগলো, ঠিক আছে, আর আপনাকে দেখেও খুব ভালো লাগলো। ভগবান আপনাকে অতি শীঘ্রই সুস্থ করে দেবে। এটা হচ্ছে আমার ইউটিউব থেকে পাওয়া সিলভার প্লে হ্যাঁ হ্যাঁ, এটা সিলভার। 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে এটা পেয়েছিলাম ইউটিউব থেকে। আচ্ছা আচ্ছা, আপনার ইউটিউবের নাম কি? মাই লাইফ সুদীপ। মাই লাভ। মাই লাইফ সুদীপ। আচ্ছা আচ্ছা, তোমার বা কেমন আছে? ভালো আছি। মানে আজকে একটা বিষয় বলি, সুমনদা, আজকে আমি অসুস্থ জগৎ থেকে হয়েছি, এইটাকে নিয়ে 3rd টাইম এলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, সুমনদাকে এত মানুষ বলছে যে তুমি, তোমার বন্ধু এরকম অসুস্থ হয়েছে, তুমি ওরা দেখতে যাওনি। শুধু মানে দর্শক নয়, ঘরের মানুষ, মানে সুমনদার ঘরে বৌদিও বলছে যে তুমি সে সুদীপ ভাই অসুস্থ হয়েছে, তুমি আবার দেখতে যাওনি। ব্যাপারটা এরকম এরকম নয় যে সুমনদা দুবার এসছে, এটা কি মানে আমরা অসুস্থ ক্লোজ এলেই বলে যে, আর ভিডিও টিডিও অসুস্থ করা এলে হয়নি। মানে হলেই যে দেখা করতে এলেই যে ভিডিও করতে হবে সেরকম একটা সিচুয়েশন নয়। এসছে, দেখা করেছে, অনেকক্ষণ বসছে, কথা বলেছে, ভালো মন্দ খবর নিয়েছে। এবার সেখান থেকে কিন্তু যাই হোক, সুমনদা এটা নয়, একবার নয়, দুবার এলো। কেউ প্লিজ দয়া করে সুমনদাকে কিছু বলবেন না। সত্যি আমারও খারাপ লাগছে। আর এটা খারাপ লাগা না, এটা আর অন্যান্য মানুষের ভালোবাসা আর কি। হ্যাঁ সেটা যে হয়তো অনেকে, তোমার দর্শক যারা আছে তারা হয়তো আমার খবরটা নিতে চায়, সেটা হয়তো তোমার তোমার ভিডিওতে পাচ্ছে না, এই জন্য হয়তো বলছে। তো যাই হোক, এই যে ভালোবাসাটা দিচ্ছেন আপনারা, থ্যাংক ইউ। আর এসছে সুমনদা, দেখাও করেছে এর আগে 2বার, আজকে আবার এসছে। সুমনদা ভালো তো? হ্যাঁ হ্যাঁ। আর সুমনদা একটা সমস্যায় পড়ে গেছে কি, তার কারখানাটা বেশিরভাগ কাজটা ঠাকুরদায় শিফট হয়ে যাওয়ার জন্য এগরাতে কম থাকছে। এগরাতে যদি সুমনদা বেশি থাকতো তাহলে প্রায় 1-2 দিন ছাড়া হয়তো সুমনদার সাথে আমার সঙ্গে দেখা হতো। অ্যাকচুয়ালি আমি যে বাইকে পড়ে যাওয়ার পরেও আমি দিনটা রাত্রে এসেছিলাম, তারপরে সেদিন একবার এসেছিলাম। এবার অ্যাকচুয়ালি আমরা খুব ক্লোজ একসঙ্গে, মানে সত্যি খুব খারাপও লাগছে। আমরা একসঙ্গে রাতের পর রাত বাইকে ফুড ব্লগ করতে গেছি, এদিক ওদিক, রেস্টুরেন্ট ওপেনিং এ গেছি, বিভিন্ন ধরনের। আমার বিশেষ করে এগরা কারখানায় তো অনেক রাত করে তুমি বাড়ি আসতে, ওইখানেই আড্ডা ছিল। আর আজকে লাস্ট প্রায় 1 মাস হতে যায়, 5-6 দিন বাকি হয়তো যাওয়া কি, মানে বাড়ি থেকে আমার ঘরের সামনে ঢালাই রাস্তাটা পর্যন্ত বেরোনো হয়নি। এবার এসছিলাম 2বার। এবার আমরা ক্লোজ বলে আর আমি ভিডিও করিনি, যে এসছি একজন অসুস্থ তাকে দেখতে আসতে হবে, যে ভিডিও করতে হবে, ছাড়তে হবে, ওটা নিয়ে কোনো ব্যাপার না। সত্যি খুব খারাপ লাগছে। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো, আমিও করছি। আমি তো কন্টিনিউ করছি যাতে সুদীপ দা সুস্থ হয়ে যায়, আবার স্বাভাবিক আমাদের সঙ্গে যেতে পারে বিভিন্ন ধরনের ভিডিও করতে বা কন্টেন্ট বানাতে। বা সত্যি কথা বলতে কি, অ্যাকচুয়ালি সুদীপদার ভিডিও বানাতো বলে তো ভিডিও বানাতো বলে এই ভিডিও থেকে টুকটাক ইনকাম যে আসতো না, ভুল কথা, টুকটাক ইনকাম আসতো। ওর একটা মান্থলি একটা ওষুধ খরচা, সুস্থ থাকাকালীনও ও তো অসুস্থ, ওর একটা মান্থলি একটা 8-9 হাজার টাকা ওষুধ খরচা যায়, 5-5.5 টাকা, 5-5.5 টাকা ওষুধ খরচা যায় একটা পয়সা, আমি জানি, বলছিল অনেকদিন আগে। তো ওইগুলা থেকে চলতো সংসার, গরিব ফ্যামিলি, বুঝতেই পারছো। এবার এখন ভিডিও বানানো তো প্রায় বন্ধ। এবার আশা করবো যে যেরকম পারো একটু হেল্প করো, আমরাও যতটা যা চেষ্টা না করব। টাকা পয়সা দিয়ে হেল্প চাই না, ওটা যখন টাকা পয়সা তো আলাদা জিনিস। কোনোদিন প্রয়োজন হয়, বড় চিকিৎসার জন্য যেতে প্রয়োজন হয়, অবশ্যই চাইবো। কিন্তু আপনারা সবাই পাশে থাকুন, ভিডিওগুলো শেয়ার করুন, দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তা থেকেই যে এটুকু ইনকাম হবে সেটুকুতেই হয়তো আমার চলবে। ডাক্তার যে দেখাতে গেছিলে কলকাতা, ডাক্তারবাবু কি বললেন? ডাক্তার তো দেখানোর পরে ডাক্তারবাবু মোটামুটি, মানে অ্যাকচুয়ালি ডাক্তারবাবুর কথা শুনে আমি একটু ভয়ও পড়ে গেছি।
ডাক্তারবাবু যখন বলে আমাকে এমআরআই করতে হবে, মানে আমি তখন বুঝে গেছি যে আমার গেছে কিছু না কিছু একটা হয়ে গেছে ক্ষতি। তো তারপরে ডাক্তারবাবু বললেন যে, আমি তো বললাম যে আমার হিপ রিপ্লেসমেন্ট আছে, তো আমার তো এমআরআই করা হয়তো সম্ভব হবে না। মানে ঘাড়টা সোজা না করে ঘাড় না, তুমি- ম্যাটার লাগানো আছে না দুটো হিপে, যে আমার মানে রিপ্লেস করা তুমি আছে। এক্সরে মেশিনে ওইখানে বুঝতে পারবো করা না। যাবে, এক্সরে করা যাবে, শুধু MRI করা যাবে স্ক্যান না। করা যাবে, আচ্ছা, এমআরআই করা যাবে। MRI তে- ওই blade আছে। এমআরআই হচ্ছে চৌম্বকীয় শক্তি, হুম। মানে তুমি যদি কোনো ম্যাটার যেটা চৌম্বককে আকর্ষণ করে এরকম জিনিস যদি এমআরআই মেশিনের ঘরে নিয়ে চলে যাও, পুরো নিয়ে টেনে পুরো হিঁচড়ে ঢুকে নেবে। মানে আমি যদি এমআরআই মেশিনে ঢুকে দেওয়া হয়, বের করে নেবে। যদি আমার খুলে এটা নেবে। মেটাল থাকে, পুরো চামড়া ছিঁড়ে খুলে নেবে, টেনে নেবে ও। আচ্ছা, আচ্ছা। সেই কারণে এমআরআই, এবার এটা আমাকে বুঝতে হবে, আমার যে এটা ডিসচার্জ রিপোর্ট আছে ওটা নিয়ে যা যেখানে এমআরআই হয় সেখানে বুঝতে হবে। যদি তারপরে ডাক্তার বললেন যে যদি এমআরআই না হয় তাহলে সিটি স্ক্যানটা করে আপাতত দেখা দিলে, যদি ফ্র্যাকচার হয়ে থাকে সেটা না, তাহলে ফ্র্যাকচারের ট্রিটমেন্ট হবে। যদি ফ্র্যাকচার না হয়ে অস্টিওপোরোসিসের ধাক্কা লেগে ব্যথা হয়েছে, সেটা ট্রিটমেন্ট হবে। ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা, মানে ডাক্তারবাবুর কথাটা আমরা প্রথম বুঝতে পারিনি, যখন এমআরআই কথাটা বলেন না, এক্সরে টেক্সরে কিছু না বলে, তখন ভেবেছি ডাক্তার দেখালাম, আরে এক্সরে করলো না ডাক্তারবাবু, মনের ভিতরে একটা এসেছিল। তারপরে যখন সবাই বলছে না যে এক্সরে করলে তোমার কিছু বোঝা যাবে না, এই কারণে ডাক্তারবাবু বলেননি। আচ্ছা, আচ্ছা। তো এবার দেখা যাক কী করলে কী হয়। আপাতত একটু মোটামুটি হাঁটা চলার মতো পরিস্থিতি না হলে, আর দেখো সবসময় তো কলকাতা আর মেদিনীপুরে সে সুভাষদা হুম। মেদিনীপুর থেকে গাড়ি নিয়ে এসেছে, নিয়ে গেছিলো বলে যা সময় না হলে কলকাতা প্রাইভেট গাড়ি করে যেতে এখন 5-6 টাকা খরচা, তুমি জানো বেশি না। বরং। বেশি করে। বেশি বরং না, কম না, এবার খরচা। এবার সেখান থেকে প্রাইভেট গাড়ি করে সব জায়গায় গিয়ে চিকিৎসা করানো আমাদের সম্ভব না। আমাদের এই সুভাষদা শুধু মানে নিজের দাদার মতো বলে সে নিয়ে গেছিলো বলে সম্ভব হয়েছিল, না হলে তো সম্ভব ছিল না। হ্যাঁ, সব জায়গায় গিয়ে প্রাইভেট গাড়িতে গিয়ে যা, তো একটু শরীরটা যদি সুস্থ হয়, যাতায়াত করার মতো হলে সিটি স্ক্যানটা করবো, দিয়ে ডাক্তারের কাছে যাবো, একটা প্ল্যান আছে। তারপর আরও একটা প্ল্যান আছে, যদি সৌমেন তাড়াতাড়ি আসে তাহলে ভেলুর না হয় চলে যাবো। ভেলুর যেখানে তুমি ডাক্তার ডাক্তার দেখাতাম 2012 থেকে। তখন কোনটা কি হয় দেখা যাক। সবার আগে শরীরটা যদি একটু সুস্থ হয় তাহলে একটা একদম। ডিসিশন নিতে সুবিধা হবে আর কি, এই ব্যাপারে। আচ্ছা, আমি বলছি তুমি যে সেই স্কুটি থেকে যে পড়ে গেছিলে সেইটা থেকে কি প্রবলেমটা বেরালো? অ্যাকচুয়ালি সেটা তো ধাক্কাটা লেগেছে, হুম। তারপরে সেটা থেকেই শুরু। আচ্ছা, ওই তারপরে তো আমরা এসেছিলাম, তুমি সুন্দরবন হ্যাঁ, গেলে, হ্যাঁ। তারপরে সুন্দরবন গেলাম। এবার কিন্তু ব্যাপারটা হয়েছে কি বলতো, সুন্দরবন গেলেও ওই ভেতরে কিন্তু ব্যথাটা ছিল, অতটা ছিল না, কমে গেছিলো। আমি গুরুত্ব দিইনি, তুমি তো জানো আমাকে, ব্যথাটা একটু কম। হ্যাঁ। চাপিয়ে এবার ওইগুলোর থেকে প্রেশার পড়ে হয়েছে। ওই যদি পড়তাম স্কুটি থেকে, তাহলে কিন্তু সুন্দরবন যে গেছিলাম বা এলাম তার জন্য কিছু হতো না। কারণ কি, তখন তো আমার ব্যথা ছিল না। হ্যাঁ, ওটা থেকে পড়তে ব্যথা হতে ওইটা থেকে বেড়ে গেছে আর কি, কিছু করে না। আর ভাঙিনি, ভাঙলে তো আমি থাকতেই পারতাম না যন্ত্রণাতে। ওইটাই আমার তো বর্তমান পেন নাই, ওই যে উঠলে হাঁটাচলা করলেই প্রেশার দিলেই খ্যাঁচ করে লাগছে আর কি, যেরকম পায়ে কোথাও কাঁটা মানে থাকবে, এখন এই যে তুমি যে পাশ ঘুমিয়ে আছো, ঘুরতে লাগছে, এরকম যে আছে আমার কোনো ব্যথা লাগছে না যন্ত্রণা। মানে ঘুরলেই ওই যে ঘুরতে গেলেই প্রেশার দিয়ে বডিটা তো লোকটা দিয়ে ঘুরতে হয়, তখনই হচ্ছে আর কি। তো আর কি বলবো, মোটামুটি সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে সুদীপদা যত তাড়াতাড়ি হয় রিকভারি হয়, ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এটাই চাইবো সবার কাছে। সবাই একটু প্রার্থনা করুন, আর ভগবানের কাছেও এই প্রার্থনা করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার সেই একই রকম ভাবে কাজ বাজ করতে পারে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, আর আজকে এখনই এসেছিল আবাস যোজনার ঘর সার্ভে করতে। এটাকে নিয়ে আমার মনে হয় 50 বার খানিক হলো ঘর সার্ভে, ঘর তো দিচ্ছে না। আজকে সেলফ ডিক্লারেশন নিয়ে গেল যে ঘর যদি দেওয়া হয়, যেটা যেন 60 দিনের ভেতরে, মানে টাকা পাওয়ার 10 দিনের ভেতরে শুরু করতে হবে, 60 দিনের ভেতরে শেষ করতে হবে। এই সব ঘোষণাপত্রে সিগনেচার করিয়ে নিয়ে গেল। তো যাই হোক, ঘর কবে আসবে জানি না। এদিকে ভাত খাওয়া হচ্ছে এখন, আর এদিকে মাছের ঝোল, গতকালের যে মাছ ছিল সেটাকে দিয়ে ওই সরষা বাটা দিয়ে ঝোল ঝোল একটু তরকারি হয়েছে। এদিকে শাক ভাজা, এদিকে মাঝে তখন চমচম বা দীঘা চুন্দরি, যাই হোক সে মাছ নিয়েছিল, সেই মাছের একটু তেঁতুল টক হয়েছে। ওদের বাবাও খেতে বসছে, আমিও খেতে বসছি, খিদাও পেয়েছে আজকে একটু। তো খাওয়া দাওয়া করি, স্নান করে আসলাম। 1% মনে হয় যেন শরীরটা ভালো আছে। তো দেখা যাক, কয়েকদিন ওষুধ খাই, কেমন থাকি অবশ্যই বলবো। রাতের বেলা চলছে খাওয়া দাওয়ার আয়োজন। গরম গরম ডিমের ভুজিয়া, গরম গরম রুটি, আর সেই হালকাতার মিষ্টি। এই যে খাবার
খাওয়া দাওয়া করবো একদম গরম গরম। এক্ষুনি ডিমের ভুজিয়া ভাজা দিল বাবা, আর মা রুটি করেছিল। আজকে 2 পিস রুটি নিয়েছি। কলকাতার ডাক্তারবাবুর ওষুধগুলো খাওয়ার পরে খিদা একটু বেড়েছে, যার জন্য খাচ্ছি, দেখা যাক কী হয়। আর আজকে ঘরের বাইরে একটু বেরিয়েছি, একটু হাঁটাচলা করেছি। ওষুধগুলো খাই কদিন, তারপরে কেমন থাকি অবশ্যই সব কিছু জানাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা ভিডিওতে।